ঝগড়া হয়েছে বুঝি? থমকে গেল রোজা। সত্যি বলতে আর কেউ করুক বা না করুক, আসমান বাড়িতে থাকলে সর্বদা খাবারের টেবিলে রোজার অপেক্ষা করে, কিন্তু আজ সে নেই। আমি অবাক হয়েছিলাম যখন এসে কোনো মতে একটু রুটি খেয়েই চলে গেল। জিজ্ঞেস করেছিলাম, বলেছে কিছুই হয়নি, কিন্তু বাবার মন সবই বুঝতে পারে। আমি দুঃখিত বাবা। ভগ্ন কণ্ঠে জানালো রোজা। তার হাত মুষ্টিবদ্ধ হলো রুটির টুকরো সমেত। বিলাল নিকটে সরে রোজার পাশে বসলেন, হাতখানি ছাড়িয়ে মাথার হাত বুলিয়ে বললেন, ইটস ওকে বেবি। মানুষ মাত্রই ভুল করে, নিজের ভুল স্বীকার করে শুধরে নেওয়াটাই অর্থবহ। আপনিও কি রাগ করেছেন বাবা? একদম না মামনি। বাবাও কখনো সন্তানদের উপর রাগ করে থাকতে পারে না। আমি বুঝতে পারছি তুমি কি করেছো এবং কেন করেছো। ছোট একটা মানুষ তুমি, অভিজ্ঞতাও কম, তবুও তোমার কাঁধে বর্তমান একটি গোটা প্রজন্মের দায়িত্ব। তোমার ব্যক্তি ব্যস্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়। রোজার কি হলো বলতে পারল না। বেলাল রেমানের বুকে মাথা ঠেকালো, এক হাতে তাকে আগলে নিয়ে স্নেহে বুলিয়ে পিতৃ তুলল। মানুষটি তাকে সান্ত্বনা দিল, যেন বটবৃক্ষ তিনি, আপন ছায়া তলে সুশীতল আশ্রয় দেন সন্তানদের। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। না হলেও সমস্যা নেই, আমি আছি কি করতে। তোমার কিছু প্রয়োজন হলে আমাকে জানাবে, আমি দেখব সব কিছু। আর আসমান, ওকে কিছুটা সময় দাও। দেখলে বোঝা যায় না, কিন্তু ছেলেটা আমার ভীষণ সেন্সিটিভ। আমি ওর সঙ্গে কথা বলবো, ঠিক আছে? ধন্যবাদ বাবা। এইটুকুই উচ্চারণ সম্ভব হলো রোজার পক্ষে। খাওয়ার রুচি না থাকলেও বিলাল রেমানের জোরাজুরিতে সবটা শেষ করতে হলো তাকে। সবশেষে শুভরাত্রি জানিয়ে রোজা বেডরুমের দিকে এগোলো। ভেতরে ঢুকে আরেক দফায় তাকে ব্যথিত হতে হলো। আসমান এবং সে বিয়ের পর থেকে এক কক্ষেই থাকে, নিজেদের সঙ্গে অভ্যস্ত হতে কিছুটা সময় প্রয়োজন হয়েছিল বৈকি। তবে তারা ইতিমধ্যে মানিয়েও নিয়েছে। বর্তমানে একে অপরের অস্তিত্ব ব্যতীত অসম্পূর্ণ মনে হয় সবকিছু। এমনিতে অধিকাংশ সময়ে আসমানে বাহুডোরে নিদ্রা জগতে বিচরণ করলেও আজ তা সম্ভব নয়। আসমান সাধারণত রোজার পরে ঘুমিয়ে অভ্যস্ত, কিন্তু আজ সে বিছানার এক পাশে ইতিমধ্যে শুয়ে আছে। রোজা পেছন থেকে শুধুমাত্র তার পিঠ অবলোকন করতে পারছে, আর কিচ্ছু নয়। একটি দীর্ঘশ্বাস নির্গত হলো রোজার বুক থেকে। আস্তে করে সে উঠল বিছানায়। আসমান ঘুমিয়ে পড়েছে কিনা জানা নেই, তবুও সাবধান থাকলো। নিজের হাঁটু গুটিয়ে জড়িয়ে ধরলো, মাথা গুজে নিঃশব্দে বসে থাকলো দীর্ঘ কয়েক মুহূর্ত। তারপর পাশ ফিরে আসমানকে দেখতে লাগলো। নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে ধীরলয়ে স্পন্দিত হচ্ছে তার শরীর। এর বেশি তেমন কোনো নড়াচড়া নেই। খুব ইচ্ছে হলো রোজার প্রতিদিনকার মতন তার বুকে মাথা রাখতে, কিন্তু নিজেকে হাটকাতে হলো। অভিমান করেছে আসমান, টলানো কি এত সহজ? সামান্য ঝুঁকলো রোজা, ওপাশে আসমানের মুখখানা অবলোকন করলো নিগুড় দৃষ্টিতে। মাস্ক নেই মুখে, তাতে বিভীষিকা স্পষ্ট। তবে তা যেন আজ তার আপন বৈশিষ্ট্য। বিন্দুমাত্র অদ্ভুত ঠেকছে না। নেত্রপল্লব বন্ধ, মুখ প্রশান্ত, কোনো প্রকার অনুভূতির আবহ নেই। আনমনে নিজের আঙুল বুলিয়ে তার ললাটে ছড়িয়ে থাকা মসৃণ কেশগুচ্ছ গুছিয়ে দিল রোজা। অতঃপর নুয়ে নিজের অধর স্পর্শ করলো। টলটল করে উঠল আখি, অত্যন্ত ক্ষীণ কণ্ঠে বিড়বিড় করল, আমায় ক্ষমা করো চাঁদ। খুব বেশিক্ষণ অভিমান করে থেকো না, কষ্ট হচ্ছে, প্রচন্ড কষ্ট। কণ্ঠ মিয়ে এলো, শব্দসমূহ দলা পাকিয়ে গেল। রোজা সরে গেল, কম্বল টেনে আসমানকে যথাযথভাবে ঢেকে দিয়ে উল্টো পাশে আস্তে করে শুয়ে পড়ল। চোখ বুঝলো, তার দৃষ্টি যা অবলোকনে সক্ষম হলো না, তা হলো অপর পাশের বিছানার চাদর জুড়ে চেপে বসে আসমানের মুষ্টিবদ্ধ হাত। ক্লাবের বাইরে বাইকের নিকটে পৌঁছতে অতর্কিতে চারুলতার হাত মুঠো থেকে নিজের হাত ছাড়িয়ে নিল নিহাত। অতঃপর সামান্য ক্রোধান্বিত কণ্ঠে বলেই বসল, Why are you doing this? No. থমকালো চারু, শটান ঘুরল পেছনে, বক্ষে দুবাহু ভাঁজ করে রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে মোকাবেলা করলো নিহাতকে। একই প্রশ্ন আমি তোমাকে করতে পারি। নীরব নিহাত দৃষ্টি ফিরিয়ে দূর পানে চাইল। চারুলতা তাদের মধ্যকার দূরত্ব কমিয়ে আনলো। উচ্চতায় নিহাত তার তুলনায় কিছুটা লম্বা, তাই মুখ ঊর্ধ্বপানে তুলে মুখোমুখি হলো। সুদর্শন চেহারা জুড়ে খচিত অব্যক্ত অনুভূতির। সর্বদা পরিপাটি থাকা নিহাতের চেহারায় মলিনতার ছাপ যেন অতি যত্নে অযত্নে রেখেছে সে নিজেকে। চিবুকের চারিপাশে সামান্য খোঁচা খোঁচা দাড়ি জন্মেছে।
কানে রাখা দুলখানিও উধাও, চুলের অবস্থাও বড়ই নাজুক, উস্কো খুস্কো হয়ে রয়েছে, যেন কতদিন আঁচড় পড়েনি। কোনো কিছুই নিহাদের সহজাত বৈশিষ্ট্য নয়। সে সর্বদা নিজেকে কিছুটা অভিনবভাবেই সজ্জিত করতে পছন্দ করে। অহনার জন্য কি তোমার মনে অনুভূতি জন্মেছিল? সম্পূর্ণ অপ্রত্যাশিত প্রশ্নটি সব থেকে অপ্রত্যাশিত মানুষটির কণ্ঠে উচ্চারিত হতে শুনে নিহাত স্থবির হয়ে পড়ল। ফ্যালফ্যাল করে চেয়ে রইল, যেন অবুঝ শিশু সে। চারুলতার মাঝে কোনো দ্বিধা নেই, একদম স্থির এবং প্রশান্ত সে। না। একটি মাত্র শব্দ উচ্চারণ করলো নিহাত, তাতে চারুর বিস্মৃত অধর জুড়ে মায়াবী এক হাসি খেলে গেল। পাশের লাইট পোস্টের মৃদু নিয়ন আভা তার চেহারায় প্রতিফলিত হলো, এক স্বর্গীয় দ্রুতি ছড়িয়ে। ঘন দীর্ঘ কেশ রাশি কাঁধে ছড়িয়ে নীলচে মায়ায় চিকচিক করে গেল। উত্তর করে দৃষ্টি সরিয়ে নেওয়ার মনোবাসনা থাকতেও নিহাত পারল না। অব্যক্ত অবাধ্য নয়ন তার অবলোকন করে গেল। সম্পূর্ণ হতবিহ্বল হয়ে যেন সে প্রথমবারের ন্যায় আবিষ্কার করলো চারুলতা সত্যি সুন্দর। নিজের কাছ থেকে কি পালানো যায় নিহাত? সম্মোহন কাটলো যেন রমণীর কথায়। তৎক্ষণাৎ নয়ন জোরপূর্বক দৃষ্টিপাত ঘটালো সুদূরে। হেলমেট আনমনে চেপে বসলো আঙুল সমূহ। এসবের উদ্দেশ্য কি তবে? অহনার জন্য প্রতিশোধ না হয়ে থাকলে? জাস্ট শাট আপ। কি হলো? নিহাত বলতেও পারবে না, অদ্ভুত দোলা চলে। চারুলতার কাঁধে চেপে বসলো তার বলিষ্ঠ হাতখানি। প্রচণ্ড চাপে ভ্রুকুঞ্চিত হলো মেয়েটি, তবুও টলল না, বরং মোকাবেলা করলো সাহসী হয়ে। কি লাভ আড়ালে আবডালে শাস্তি দিয়ে? দৃষ্টিগোচর হলো কি তা? এটা কি আদেও ন্যায় বিচার? কণ্ঠে প্রত্যয় ঝরে পড়ল চারুলতার। নিহাদের আরো একটু নিকটবর্তী হলো সে। অনুভব করলো কাঁধে ছেলেটির হাতের বাঁধন আরো একটু শক্ত হয়েছে, রীতিমতো বেদনাদায়ক এক পর্যায়ে। তবুও স্থির হয়ে চারু জানালো, নিজেকে দ্বিতীয় আসমান প্রমাণ করতে চাইছো? বিতৃষ্ণায় ছেয়ে গেল নিহাদের অভিব্যক্তি। এক ঝটকায় চারুলতাকে দূরে ঠেলল। খানিক জোর পড়ে গেল পাশের বাইকের সঙ্গে ধাক্কা লাগলো তার। সামান্য অস্ফুট স্বর ফুটল যন্ত্রণার। কোমরের ধাতব চাপে আঘাত পেয়েছে চারু। দৃষ্টিতে বেদনাটুকু প্রকাশ পেতে নিহাত থমকালো, হাত গুটিয়ে নিল, অতি দ্রুত এগোতে চাইল, কিন্তু দ্বিধাদ্বন্দ্ব তাকে স্থির রাখলো। জোরপূর্বক নিয়ন্ত্রণ করলো যেন হৃদয়কে। আসমান ভাই একক অস্তিত্ব, তার সঙ্গে কারো তুলনা করার মতন অনর্থক কাজ বড়ই হাস্যকর। সোজা হয়ে দাঁড়ালো চারুলতা, কয়েক পলক চেয়ে থেকে বলল, তবে ন্যায় বিচার হতে দাও। নিশ্চুপ নিহাত। ছেলে মেয়েগুলো রাজপথে সংগ্রাম করছে দৃষ্টান্তমূলক বিচারের জন্য। রাতের আধারে তাদের সংগ্রামকে অহেতুক করে তুলে আপন প্রতিশোধ বাসনা মেটানোর অধিকার তোমার নেই নিহাত। অন্তর্মাঝে কেমন যেন ঘূর্ণিপাক খেলে গেল নিহাদের। তাকালো সামনের মানুষটির দিকে গভীর এক মনোযোগী দৃষ্টিতে। এই মেয়েটি যার সঙ্গে কোনোদিন ঝগড়া ব্যতীত দুদণ্ড ভালো করে কথোপকথন করেছে কিনা স্মরণে আসছে না, সেই মেয়েটি আজ এমন বিজ্ঞের মতন প্রশান্তি নিয়ে তার সঙ্গে কথা বলছে। যে মুহূর্তে নিহাত তাকে ধাক্কা দিয়েছিল, ওই মুহূর্তেই তার উচিত ছিল নিজের পরিধানের 3 ইঞ্চির হিলজোড়া নিয়ে তেড়ে আসা ঠাটিয়ে দুটো পিঠের উপর দেওয়া, কিন্তু চারুলতা তা করেনি। এই মেয়েটি যেন সম্পূর্ণ ভিন্ন কেউ, চিরায়ত সেই ললনা নয় যার সৌন্দর্য অগ্নির ন্যায় দৃশ্যমান, চরিত্র বাঘরির ন্যায় তেজস্বী। প্রশান্তির মূর্ত প্রতীক যেন সে বর্তমানে, যার অঙ্গ জুড়ে শুধুই শীতল শান্তির ছোঁয়া। এটা কি আমাকে অনুসরণ করার কারণ? জিজ্ঞাসা করে বসলো নিহাত। তাতে চারুলতা সামান্য হাসল, দুহাত পেছনে বেঁধে জানালো, আবেগ দিয়ে নয়, মস্তিষ্ক দিয়ে ভাবার সময় এটি। তুমি যে ধ্বংস খেলায় মেতেছ তাতে হয়তো অপরাধীরা শাস্তি পাবে, কিন্তু কোনো দৃষ্টান্ত সৃষ্টি হবে না। অহনার ঘটনাটি বর্তমানে ব্যক্তিগত পর্যায়ে থমকে নেই, তার তরে রাস্তায় নেমেছে তারই ভাই বোনেরা। আরও কত শত অহনারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই শহরে, তাদেরও উপলব্ধি করতে দাও। ন্যায় বিচার ছিনিয়ে আনা সম্ভব, অপরাধীদের যথোপযুক্ত শাস্তি হওয়া সম্ভব। সম্পূর্ণ স্থির চেয়ে থাকলো নিহাত। চারুলতা এগুলো পায় একদম সামনে এসে থামলো উভয়ের মাঝে। বর্তমানে ব্যবধান মাত্র ইঞ্চিখানিকের। নিজের একটি হাত তুললো চারুলতা। নিহাত দেখলো তা কম্পিত হচ্ছে, তবুও সেটি ছুঁয়ে গেল তার কপল। আলতো আছে বুলি আনলো চিবুক পর্যন্ত, যেন কোনো
উন্মাদ পশুকে স্নেহের স্নিগ্ধতায় বশীকরণ করছে এক রমণী। তুমি আর কেবি গ্রুপের হিটম্যান নও। বর্তমানে যা হচ্ছে তা অতি ব্যাপক এক ঘটনা, যার মাঝে জড়িয়ে তুমি অচিরেই নিঃশেষ হতে পারো। রাঘব বোয়ালরা কোথায় ঘাপটি দিয়ে আছে আমরা কেউ আন্দাজও করতে পারছি না। বুঝে ওঠার আগে গ্রাস করে নেবে তোমাকে। কেবি গ্রুপ নিয়ে ক্ষমতার দাপটে তোমাকে রক্ষার জন্য রোমান আছে, কিন্তু নেতৃত্ব বিরোধী শক্তি আমরা, ভুলে যেও না। তুমি কি আমার জন্য চিন্তিত নাকি মেয়ে? তির্যক হাসি ফুটল নিহাদের উষ্ঠে। চেহারায় ফিরে এলো সেই পুরনো অতি পরিচিত দুষ্টুমির ঝলক। একটি ভ্রু উঁচু করে সে এমন এক গভীর দৃষ্টিতে চারুলতার দিকে চাইল যে নিয়ন্ত্রিত মেয়েটিরও কপল জুড়ে লালিমা ছেয়ে গেল। অতি দ্রুত নিহাদের কপল থেকে নিজের হাত সরিয়ে নিতে চাইল চারু, সম্ভব হলো না। গ্লাভস পরিহিত ছেলেটির হাত চেপে ফেললো তার স্পর্শকে, যেন স্পর্শহীন হতে নাড়াচ্ছে। কিপ ড্রিমিং। তুমি অসভ্যের মতো কাজগুলো করে নিজেকে আর আমাদের সবাইকে বিপদে ফেলতে যাচ্ছিলে, তাই বাধা দিয়েছি। আকাশ কুসুম কল্পনা বাদ দাও। সত্যি তাই রাক্ষসী? নিহাদের সম্বোধনের মাঝে কোনো কুটুক্তি পাওয়া গেল না, বরং তা এতটাই আবেশিত শোনালো যে চারুর শিরদাঁড়া বেয়ে তরঙ্গ খেলে গেল একদম পায়ের তালু পর্যন্ত। নিজের এমন অনিয়ন্ত্রিত মনোভাব সহ্য হলো না তার। জোরপূর্বক কামতন্ত কণ্ঠে বলতে থাকলো, আমি রাক্ষসী হলে তুমি একটা রাক্ষস। বিয়ে করার এত তারা? অপমানটুকুও জোড়ায় জোড়ায় করেছো। ছি, বিয়ে, তাও তোমাকে? কচু গাছে ফাঁসি খাবো তার আগে। অত কষ্ট করতে হবে না, আমার বাইকের ট্যাঙ্কে পেট্রোল আছে, খানিকটা গলায় ঢেলে দেবো। চারুলতা এতটাই হতবিহ্বল হয়ে পড়ল যে তার কণ্ঠ থেকে আর কোনো শব্দ নির্গত হলো না। নাকের পাটা ফুলিয়ে সে চেয়ে থাকলো ক্রোধান্বিত দৃষ্টিতে। নিহাত ঝুঁকল তর্জনী চারুলতার নাকের অগ্রভাগে ছুঁয়ে বিস্মৃত হেসে বলল, নাকের ডগায় খালি রাখ। তোমার জামাইয়ের কপালে দুঃখ আছে, তার জন্য এক টাইটানিক জম সমবেদনা আমার পক্ষ থেকে। অভূতপূর্ব কাশি চারুলতাকে সম্পূর্ণ জমিয়ে দিল। এক দৃষ্টিতে চেয়ে থাকলো সে নিহাদের উদ্দেশ্যে। এই ছেলে যেন এক গিরগিটি, ক্ষণে ক্ষণে তার রং বদলায়। কিছুক্ষণ আগেও যাকে অনুভূত হচ্ছিল অশুভ এক শক্তির ন্যায়, তাকেই বর্তমানে ঠেকছে এক উচ্ছল সত্তা। সহ্য করা সম্ভবপর হলো না এই নব্য অনুভূতির তোর। আউচ! চারুলতার পায়ের জোর চাপে সশব্দে চেঁচিয়ে দূরে সরে গেল নিহাত। নিজের বাম পা খানি চেপে ধরলো সে, তাকালো সামনে। কুটনি মেয়ে মানুষ। বেহায়া পুরুষ মানুষ। ক্রোধ দেখালো নিহাত। হন হন করে হেঁটে নিজের বাইকে চেপে বসলো, হেলমেট চড়িয়ে স্টার্ট দিল ইঞ্জিন। তার এক নজর চারুর মুখ ভেঙছে, দ্রুতগতিতে চালিয়ে আড়াল হলো দৃষ্টিসীমার। চারুলতা দাঁড়িয়ে থাকলো মুহূর্ত কয়েক, তারপর হাঁটতে হাঁটতে এগুলো সড়কের দিকে। ফোনে সময় দেখলো রাত 12:53। বিলাল রেমান আর আসমান জানে সে আদতে ফারিহার বাসায় রয়েছে আজ, তাই কোনো ফোন কিংবা মেসেজ আসেনি। নিহাতকে গাড়ি নিয়ে অনুসরণ করা কঠিন ছিল। এই বান্দা যেই ধুরন্ধর সহজেই সব উপলব্ধি করত। এখন ভিন্ন উপায়ে ফিরতে হবে। ফারিয়াকে কল করবে কি? আসবে অবশ্য, কিন্তু পৌঁছাতে সময় লাগবে। নাকি ক্যাব ধরে নেবে? তাই করা যাক ভেবে অ্যাপ বের করতে করতে নির্জন সড়কে তার সামনে এসে থামলো বাইক। চিনতে একটু অসুবিধা হলো না চারুলতার আরোহীকে। মাত্র মিনিট 5 আগেই তো গেল। তার অস্তিত্বের সুবাস যেন এখনো মনে রয়েছে চারুর। একটি হেলমেট তার দিকে ছুঁড়ে দিল নিহাত, বলল, পেছনে উঠুন নাগরানি, দেখবেন আবার ফনা তুলে ছবল দেবেন না, রাস্তায় ফেলে দেবো কিন্তু একদম। প্রথমবার নিহাতের অপমানজনক কথার পাল্টা উত্তর না করে চারুলতা হাসল। তার খিলখিল আওয়াজ প্রতিধ্বনিত হলো যেন শীতল বায়ুর ভাঁজে ভাঁজে। অপলক চেয়ে থাকলো নিহাত। চারুলতা তার বাইকের পেছনে সিটে চেপে বসলো, জড়িয়ে ধরল শক্তভাবে। অতঃপর কেউ কোনো প্রকার কথা বলো না। নিহাদের বাইক চালু হলো। শহরের বাতির ভিড়ে সড়ক ধরে ছুটে গেল আপন দ্রুত গতিতে। গতি যত বাড়ল চারুলতার হাতের বাঁধন নিহাদের অবয়বের চারিপাশে ততই চেপে বসল। আমার মনে হয় আমাদের দূরত্বে ব্যবস্থা গ্রহণ করা উচিত স্যার। শুল্ক একেবারে ভূমিকর। গভর্নমেন্ট কি চাইছে আসলে? আমাদের অর্থনীতিতে প্রভাব ফেলার পরিকল্পনা সবকিছু। দ্রুততম
সময়ে ব্যবস্থা না নিলে স্যার। স্যার, হুম? টেবিলের অপর প্রান্তে বসে থাকা ম্যানেজারদের কোনো বাক্যই আসমানের কর্ণগোচর হচ্ছে না। আপন চিন্তায় নিমজ্জিত তার মস্তিষ্ক। আচমকা বাস্তব দুনিয়ায় পদার্পণ করলো আসমান। খানিক দ্বিধান্বিত হয়ে পড়ল। ম্যানেজারগণ কিঞ্চিত অদ্ভুত দৃষ্টিতে চেয়ে আছে। আপনি বোধহয় অসুস্থ স্যার। এই মিটিংটা কি আমরা পরে করব? অন্যমনস্কতা কাজের প্রতি ভালো লক্ষণ নয় স্যার। আসমান মাথা হেলালো। আমি দুঃখিত। সবকিছুই আমি শুনেছি, কিছুটা ভাবার সময় দিন। সিদ্ধান্ত আপনাদের জানাবো। আপনারা আপাতত যেতে পারেন। ধন্যবাদ। ম্যানেজার দুজন উঠে পড়ল। সম্মান জানিয়ে হেঁচে অফিস কেবিন থেকে বেরিয়ে গেল। শূন্যতায় পরিপূর্ণ হয়ে আসমান সহসাই হেলান দিল চেয়ারে। এক আঙুলে মাস্ক নামিয়ে এক দীর্ঘশ্বাস ফেলল। তারপর তাকিয়ে থাকলো উচ্চ সিলিংয়ের দিকে একই ভঙ্গিতে। ঠিক কতক্ষণ সে চেয়েছিল জ্ঞানী নেই। ফোন প্রাইভেট করতেই মনোযোগ সরল। রিসিভ করলো যথারীতি। নিজ থেকে কথা বলল না। অপর পাশের ব্যক্তি জানালো, অনিবান আহমেদ সম্পর্কে সকল কিছু যাচাই বাছাই হয়েছে। আপাতত সব ঠিকঠাক চলছে, তবে বান্দা যথেষ্ট চতুর। বিস্তারিত জানতে এবং গোপন তথ্যগুলো উদ্ধার করতে আরো কিছুটা সময় প্রয়োজন। উত্তর করল না আসমান। তার প্রয়োজন নেই। ফোন কেটে আরো একবার দীর্ঘশ্বাস ফেলল। তারপর উঠে পড়ল। গ্রুপস্যুটখানি জ্বালাতন করছে। হাঁসফাঁস লাগছে নিজেকে, তাই সেটা খুলে ফেলে পরিধানের ইন্ডিগো বর্ণের শার্টখানি উপরের কয়েকটি বোতাম উন্মুক্ত করলো। ধীর পায়ে হেঁটে বেরোলো কোম্পানি বিল্ডিং থেকে। বাইরে গাড়ি অপেক্ষমান। নিজে ড্রাইভ করার ইচ্ছে হচ্ছে না, তাই চেপে বসলো তার ভেতরে। বাসায় যাব স্যার। এক মুহূর্ত সময় নিল আসমান উত্তর করতে। হুম, দোয়েল চত্বরের দিকে চলুন। ওদিকে তো আজকে আন্দোলন হচ্ছে। এবার জবাব দিল না আসমান। অভিজ্ঞ ড্রাইভারও পুনরায় জিজ্ঞেস করলো না। গাড়ি এগোলো। জানালা দিয়ে বাইরে গতিলগ্নের দিগন্তের পানে চেয়ে থাকলো আসমান। অদ্ভুতভাবে আজ সম্পূর্ণ গগন ছেয়ে রয়েছে টকটকে এক হলুদাভ বর্ণে। দৃশ্যটি সুন্দর, আবার একসঙ্গে খানিক আশঙ্কা জাগা নিয়া। যেন অসীম আকাশ জুড়ে রক্তের স্রোত খেলে চলেছে। উল্টাপাল্টা ভাবছিস। নিজেকেই নিজে শুধরে নিল আসমানের অন্তর। মনোযোগ দিল শুধুমাত্র সৌন্দর্য অবলোকনে। মধ্যিখানে সিগন্যালে থামলো চারিপাশে তাকিয়ে ফুটপাতের উপর নজর পড়ল মাঝারি আকৃতির এক ফুলের দোকান। কি যেন ভাবলো চকিতে। আমি একটু আসছি, অপেক্ষা করুন। ড্রাইভারকে বলে দরজা খুলে বেরোলো। আসমানের বাহনের ফাঁকফোকর গলে পৌঁছে গেল দোকানের কাছে। দোকানি অপর একজনের ডালিয়ার বুকে তৈরি করতে ব্যস্ত। ঝুড়িতে ঝুড়িতে সজ্জিত অনন্য পুষ্পরাজি অবলোকন করে গেল আসমান অতি গভীর মনোযোগে। শেষ কবে এমনভাবে ফুলের দিকে তাকিয়েছিল স্মরণ করতে পারল না। ফুল নামক বস্তুটি কোনো কালই তার প্রিয় ছিল না অপছন্দের তালিকাও। এক প্রকার অনুভূতি শূন্য। কিন্তু আজ অবাধ্য অন্তরে এক তীব্র বাসনা জাগ্রত হয়েছে কাউকে একগুচ্ছ ফুল উপহার দেওয়ার। অবশেষে শুভ্র রঙা গোলাপে আবদ্ধ হলো আসমানের দৃষ্টি। খুব বেশি নেই, গুনে গুনে 7টি। শুভ্র গোলাপে শুদ্ধতার প্রতীক। বিষয়টি সম্পর্কে অবগত সে একটি চকচকে লাল গোলাপ তুলে নিয়ে দোকানের দিকে ফিরল। সবগুলো সাদা, আর এটা নিয়ে একটি বুকে তৈরি করে দিন। শুধুমাত্র একটা লাল? হুম, একটাই লাল। 7 ভাই চম্পা গিফট দিবেন নাকি ভাবিকে ভাইজান? সামান্য হাসলো আসমান। দোকানিও বিস্তর হেসে সুন্দর একটি বুকে তৈরি করে দিল। দাম মিটিয়ে সিগন্যাল ছাড়ার পূর্বে গাড়িতে পৌঁছলো আসমান। দোয়েল চত্বরের নিকটে বিশাল জ্যামে আটকাতে হলো। অপর কিছু বাহন আবার ঘুরে উল্টোপথ ধরেছে। ড্রাইভার পার্শ্ববর্তী এক বাইক আরোহীকে প্রশ্ন করল, এত বড় জ্যাম কেন? জানি না, শুনেছি ওইদিকে আন্দোলনে কোনো ঝামেলা হয়েছে। স্পষ্ট শুনতে পেল আসমান। অনুভব করলো তার হৃদয় জুড়ে এক তড়িৎ খেলে গিয়েছে। সময় ব্যয় না করে দ্রুত বাইরে নামলো। ড্রাইভার শুধল, স্যার আপনি? ফিরে যান, ভিন্ন পথে পৌঁছান দ্রুত। আমি হেঁটেই যাচ্ছি। হাঁটার কথা বললেও আসমান ফুটপাত ধরে রীতিমতো ছুটতে আরম্ভ করলো। আশেপাশের মানুষজন এমন ভঙ্গিতে কাউকে ছুটতে দেখে লক্ষ্য করে বিস্মৃত হলো বচে। যত নিকটে পৌঁছলো তত পোড়া পোড়া গন্ধ নাকে ঠেকলো আসমানের। সঙ্গে প্রচণ্ড এক কোলাহল।
দোয়েল চত্বরের কিছুই দৃশ্যমান নয়, শুধুমাত্র ধোঁয়াশা, পুলিশের গাড়ির তীব্র সাইরেন, তার সঙ্গে মানুষের ছোটাছুটি আর্তনাদ। ছাস চাপা শব্দটিও তার উত্তেজিত ইন্দ্রিয়কে এড়াতে সক্ষম হলো না। মোচড় দিয়ে উঠল বুক, থপথপ করে উঠল মস্তিষ্ক। গুলির শব্দ চিনতে কোনো ভুল নেই। যেখানে সকলে ছুটে পালাতে ব্যস্ত, সেখানে আসমান সোজা পৌঁছালো সম্পূর্ণ ধোঁয়াটে দেয়ালে ঘেরা স্থানের কেন্দ্রবিন্দুতে। দাউ দাউ করে জ্বলছে টায়ার, তার ঠিক পাশে ছড়িয়ে রয়েছে এক খাবলা থকথকে রক্ত। শিহরণ খেলে গেল আসমানের সর্বাঙ্গ জুড়ে। প্রচণ্ড ভূকম্পনে যেন কাঁপল তার অস্তিত্ব। এক লহমায় দৃষ্টি ভর করল শূন্যতা। প্রচণ্ড উদ্ভ্রান্ত হয়ে চারিপাশে চাইল। গুটি কতক ছেলেমেয়ে ছুটে যাচ্ছে, তাদের পেছনে পেছনে লাঠিসোঁটা বাহিনী। একজনের হাতে স্পষ্ট পিস্তল। দৃষ্টিগোচর হলো এক পাশের গলির অভ্যন্তরে আড়াল হলো সে। দণ্ডায়মান আসমান গোত্তা খেলো বারংবার, তবুও থামল না। পুলিশের টিয়ার সেল গ্যাসের প্রভাব রয়েছে, জ্বালা ধরেছে, চোখে মুখে থামা অসম্ভব। রোজা, রোজা প্লিজ, রোজা প্লিজ, জ্যোৎস্না। যেন জপতে থাকলো তার দুর্বার অন্তর। নেই এই ভিড়ের মাঝে, কুরুক্ষেত্রের কোথাও নেই তার জ্যোৎস্নার অস্তিত্ব। এক অসহনীয় যন্ত্রণা কুকড়ে উঠল অভ্যন্তর। স্থবির হলো পদক্ষেপ। সামনের সড়ক বন্ধ, ব্যারিকেডটি তুলে দেওয়া পুলিশের। ঠিকই এ পাশেই ছড়ানো ছেটানো রক্তাক্ত কয়েকটি প্ল্যাকার্ড, যার সঙ্গে জড়িয়ে একটি সবুজাভ স্কার্ফ। সবুজের মাঝে চকটকে রক্তবিন্দুর ফোঁটা, ঠিক যেন দেশের পতাকার এক ঠুনকো প্রতিচ্ছবি। কিছুদিন আগেও ক্লোজেটে রোজার কাপড়ের সঙ্গে অংশে স্কার্ফটির অস্তিত্ব এখনও আসমানের স্মৃতিতে তাজা। হাতের ফুলের গুচ্ছ সড়কে পতিত হলো, মুহূর্তে মলিন হলো তা ধুলোয়। হাঁটু ভেঙে এলো ধপ করে, ভূমিতে বসে পড়লো আসমান। শূন্য দৃষ্টিতে চেয়ে থাকলো দাউ দাউ করে প্রজ্বলিত অগ্নির দিকে। তার পাশে রক্ত ভেজা অঙ্গন জুড়ে সবুজাভ স্কার্ফ। সম্পূর্ণ দৃশ্যটি প্রতিফলিত হলো তার কৃষ্ণ গহ্বর জুড়ে, থামিয়ে দিল তার হৃদস্পন্দনকে। ডোন্ট লিভ মি। অস্ফুট উচ্চারণ ঘটল আসমানের অধর জুড়ে। একটি প্রায় অদৃশ্যমান অশ্রু ফোঁটায় গড়ালো ধোঁয়ায় কালি জড়ানো কপল বেয়ে। পড়ে রইল তার প্রেয়সীর তরে আনা ফুলের গুচ্ছ। রক্তাক্ত স্কার্ফের সম্মুখে যা সম্পূর্ণ ব্যর্থ। ঘণ্টাখানি পূর্বে দোয়েল চত্বর। অনির্বাণকে পানির বোতল দিয়ে কোমরে হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে সাবিহা। ছেলেটির এক হাঁটু মুড়ে সড়কেই বসেই কিছুটা পানি পান করলো, অতঃপর বোতলটি তাকে ফিরিয়ে দিয়ে বিড়বিড় করল, ধন্যবাদ। পুনরায় ক্যামেরা হাতে উঠে পড়ল সে। লেন্স ঠিকঠাক করে নিয়ে আশেপাশে গভীর দৃষ্টিপাত ঘটালো। সাবিহা ঘুরে চত্বরের নিকটে গেল, যেখানে রোজা এবং বাকিরা অবস্থান করছে। চারিপাশে ইতিমধ্যে রীতিমতো পরিপূর্ণ হয়ে উঠেছে। বেশিরভাগ বেসরকারি এবং হাতে গোনা কিছু সরকারি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জামায়াত হয়েছে আজকের কর্মসূচির জন্য। এই জামায়াতের উদ্দেশ্য মূলত আগামীকাল বৃহৎ কার্যক্রম ঘোষণা করা। এতদিন অন্তরালে রোজার নেতৃত্বে আন্দোলন প্রচারিত হলেও যত অংশগ্রহণকারী বৃদ্ধি পেয়েছে, ততই তার সম্মুখে আসার প্রয়োজন বোধ হয়েছে। একটি বক্তব্য উপস্থাপনের কথা রয়েছে আজ তার সকলের উদ্দেশ্যে। এক পাশে হাত গুটিয়ে দাঁড়িয়ে নিঃশব্দ চারিপাশে অবলোকন করে চালিয়ে চলেছে রোজা। তবে আজ তার চেহারায় অন্যদিনের তুলনায় উৎসাহ কিছুটা কম পরিলক্ষিত হলো। এতক্ষণ ধরে সে এক প্রকার নীরবই ছিল। সাবিয়া ভাবলো এর পেছনে উৎকণ্ঠা রয়েছে নাকি ভিন্ন কিছু। আপু, আর ইউ অল রাইট? মালিহা ব্যাপারটা খেয়াল করেছে, তাই প্রশ্ন না করে থাকতে পারল না। সম্বিত ফিরে পেয়ে রোজা দ্রুত মাথা দোলালো। আমি ঠিক আছি। মুখে বলল, অন্তরে কিছুই ঠিক নেই রোজার। গতকাল থেকে আসমানের সঙ্গে মনোমালিন্যের ব্যাপারটা তাকে ভীষণ যন্ত্রণা দিচ্ছে। আসমান তার সঙ্গে একটি কথাও বলেনি এখনো পর্যন্ত। অভিমানের বোঝাটুকু অসহ্যকর ঠেকছে রোজার, বহন করার ক্ষমতা নেই তার। দীর্ঘ প্রশ্বাস গ্রহণ করে নিজের চিন্তাভাবনা প্রশান্ত করলো সে। গুরুত্বপূর্ণ সময় এটি, অন্য চিন্তায় আপাতত নিজেকে বিভ্রান্ত করা যাবে না। আপনার নেমেসিসের কাহিনীটা কি? পাশ থেকে অভিষেকের কণ্ঠ ভেসে এলো। অনির্বাণকে জিজ্ঞেস করছে সে। প্রশ্নটি শুনে মৃদু হাসলো সাংবাদিক সাহেব। ক্যামেরার নয়নে তুলে ধরে জুম ঠিকঠাক সম্ভব হচ্ছে কিনা পরীক্ষা করতে জানালো। ডকুমেন্টারি দেখেননি? দেখলে বোঝার কথা। দেখেছি, কিন্তু এই নেমেসিস কি আদেও রয়েছে নাকি শুধুমাত্র থিওরি? কত রহস্যময় ঘটনা তো ঘটে দুনিয়ায়, আমাদের আশেপাশেই। কিছু সত্য, কিছু মানব নির্মিত। আমরা সব কিছুতেই নিজের চাহিদার আড়ালে বদল করে নিই।
তুমি যদি এই ধারণাটাকে সত্যি করে উজ্জীবিত করতে চাও, তার সাধ্য তোমাকে ঠকায়। এক নজর চেয়ে থাকলো অভিষেক, চোখের চশমা ঠিকঠাক করে নিয়ে সামান্য হাসল। নেমেসিস যদি সত্যি হয় তবেই আমি খুশি হব। পরামর্শের জন্য ধন্যবাদ। এটাকে সত্যি ধরেই প্রেরণা পেলাম। আমরা একা নয়, বহু পূর্বেই এই সংগ্রামের খেলা ধ্বংসের অবতার রূপে কেউ খেলে গিয়েছে। মাথা ঝাঁকালো অনির্বাণ, এক নজর তাকালো রোজার উদ্দেশ্যে। আপনি বক্তব্য রাখবেন না? সময় তো হয়ে এসেছে। মাথা নাড়ল রোজা, এক নজর হাতে ধরা স্ক্রিপ্টখানি দেখল। কেমন বিতৃষ্ণা হলো তার, যা বলার অন্তর থেকে বলবে, এত হেয়ালি সম্ভবপর নয় স্ক্রিপ্ট। তাই মালিহার হাতে ধরিয়ে দিয়ে হন করে চত্বরের উদ্দেশ্যে এগোলো। চারিপাশে ভিড় অতর্কিতে যেন পিনপত নীরবতা ধারণ করলো। এত সংখ্যক মানুষের একত্রে নিশ্চুপতার নিদর্শন রোজাও খানিক বিস্মিত করে তুলল। অবাধ্য হৃদযন্ত্রকে প্রশান্ত করলো সে। শারীরিক ইন্দ্রিয় সমূহ উত্তেজনা তপতপ করছে। প্রথমবার একজন নেতৃত্বের ভূমিকায় অভিষেক ঘটতে চলেছে তার। নিজের হাতে অন্যের জীবনের নিয়ন্ত্রণ, এত ভারী দায়িত্ব পালন কি তার পক্ষে সম্ভব হবে? অতিরিক্ত চিন্তা এড়িয়ে হাতে তুলে নিল হ্যান্ড মাইক। পরক্ষণই বলতে আরম্ভ করলো, আসসালামু আলাইকুম সকলকে। ভালো আছো কিনা জিজ্ঞেস করব না, কারণ আমরা সকলে সংগ্রামী শিক্ষার্থী। যে লড়াইয়ে আমরা নেমেছি তাতে চূড়ান্ত মোড়ে সম্ভাষণের সুযোগ নেই। উঠল না করতালি, এলো না সামান্যতম উৎসাহী আওয়াজ, বরং প্রগাঢ় হলো নীরবতা। এতটাই হওয়া উচিত। রোজা বলতেই থাকলো, ক্রমশ দৃপ্ত থেকে দৃপ্ততর হলো তার কণ্ঠস্বর। আজ থেকে 7 বছর আগেকার ঘটনা। এক নামকরা সরকারি কলেজের হলে নৃশংসভাবে ধর্ষিত হয়ে খুন হয় তাহনিমা। কি দোষ ছিল তার? কিছুই না, শুধুমাত্র স্থানীয় এমপির পুত্রের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। এই ঠিক 2 বছর পর আর এক সরকারি বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী রোদেলা নির্মমভাবে ধর্ষিত হয় সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে। বয়স কত ছিল মেয়েটির? 10-11। জীবন সম্পর্কে কতটুকু জানতো সে? সুদূর থেকে নীরবতা সমুদ্রে একটি মাত্র দীর্ঘশ্বাসের শব্দ ভেসে এলো। থমকালো রোজা, সকলকে যেন ধাতস্থ হওয়ার সময় দিল। তার মৃদু হাসির আওয়াজ প্রতিধ্বনি হলো চারিপাশে। দীর্ঘশ্বাস ফেলে লাভ নেই। কি ভেবেছো এখানেই শেষ? ওই পিশাচদের চিনতে পারোনি তাহলে এখনো? এবার ফিরি মাত্র 1 বছর পেছনে। হ্যাঁ, ঠিক ধরেছ। একটি মাত্র বছর আগেই এক বেসরকারি হাসপাতালে স্বয়ং ডক্টরের হাতে ধর্ষিত হয়েছে এক মেয়ে শিশু। শিশু কেন বললাম? কারণ মেয়েটির বয়স ছিল সবেমাত্র 5। গুঞ্জন উঠল, প্রচন্ড গুঞ্জন। এমন একটি ঘটনা গত বছর সম্পূর্ণ দেশে কিছুদিনের জন্য তোলপাড় সৃষ্টি করলো। খুবই দ্রুত বৃহৎ এক ইস্যুর কারণে ধামাচাপা পড়ে যায়। রোজার বক্তব্য যেন সকলের সর্বাঙ্গ জুড়ে শিহরণ খেলে চলেছে। একের পর এক বর্বরতার চরম সাক্ষীতে পরিণত হয়েছে। আজ তারা শুধুমাত্র শিক্ষার্থী নয়, অদূরে যানবাহনগুলো থমকে রয়েছে, ঠিক জ্যামের কারণে নয়, বক্তব্য শুনতে। রিক্সাওয়ালার রিক্সার হুট তুলে এক মনে শুনছে অতি মনোযোগ দিয়ে। সকলের নজর কেড়ে নিতে সক্ষম হয়েছে রোজা। পাশে দাঁড়ানো অভিষেকের দিকে হাত বাড়িয়ে সে বেশ কয়েকটা কাগজ দিল সে রোজাকে। মোটা একখানি বই সাদৃশ্য হওয়া কাগজগুলো ঊর্ধ্বে তুলে ধরে সকলকে দেখার সুযোগ করে দিয়ে রোজা ঘোষণা করল, এগুলো কি জানেন? অপরাজেয় শিক্ষার্থী পরিষদের তরফ থেকে আহ্বান করা কালোর মিছিলের জমাদানকৃত বেনামি পত্র, যাতে বিগত 10 দশক ধরে সমগ্র দেশ জুড়ে অঞ্চলে অঞ্চলে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষমতাবান ব্যক্তিদের দ্বারা নারী শিক্ষার্থী হেনস্থার পরিপূর্ণ রেকর্ড রয়েছে। বিশ্ববিদ্যালয়ের হল, লাইব্রেরি, ক্লাসরুম, অফিস রুম, প্রিন্সিপালের কেবিন, বাথরুম, বাস্কেটবল গ্রাউন্ড, এমন কোনো স্থান বাদ নেই যেখানে বর্বরতা সংগঠিত হয়নি। অনির্বাণ সম্পূর্ণ কার্যক্রম ধারণ করে চলেছে নিজের ক্যামেরায়। কখনো রোজা, আবার কখনো বা বাকি শিক্ষার্থীদের। ভেঙে এলো রোজার কণ্ঠ, চেপে ধরল হাতের 5 শতাধিক পৃষ্ঠাসমূহ। এত নৃশংসতা কেন? এত অধঃপতন কেন? মাঝবয়সী শিক্ষিকা, 4র্থ শ্রেণীতে পড়ুয়া
হ্যাঁ, এত নৃশংসতা কেন? এত অধঃপতন কেন? মাঝ বয়সী শিক্ষিকা, চতুর্থ শ্রেণীতে পড়ুয়া ছাত্রী, কলেজগামী ছাত্রী, বিশ্ববিদ্যালয়ের হলে থাকা ছাত্রী, কেউ রক্ষা পায়নি? কোথায় এদের ন্যায় বিচার? সেই রোদেলাকে ধর্ষণ করা প্রধান শিক্ষক আজও কেন বহাল তবিয়তে দায়িত্ব পালন করে চলেছেন? হ্যাঁ, তাহরিমাকে হত্যা করা এমপি পুত্র কেন আজ গর্বে বুক ফুলিয়ে ঘুরে বেড়ানোর রাজনীতিবিদ? কোথায় আমার ৭১-এর অর্জিত স্বাধীনতা? কোথায় আমার নিরাপত্তা? কোথায় আমার অন্যায়? কোথায় আমার ন্যায় বিচার লাভের অধিকার? কোথায় সংবিধান? রোজার কণ্ঠ এতটা অতি মানবীয় ধ্বনি আস্ফালন ঘটালো যে তা প্রত্যেকের অন্তরকে কাঁপিয়ে তুলো। মুহুমুহু বিবেকের ঘাতে না চাইতো নয়ন সিক্ত হলো অশ্রু জলে। নিঃশব্দ, নৈশব্দ এবং উপলব্ধিকর রাজত্ব সমগ্র স্থান জুড়ে শক্ত ঠোক গলতকরণ করলো রোজা। জনতার উপর একবার নজর বুলিয়ে এনে বলল, আজ এক অহনার তরে আমরা রাজপথে নেমেছি, কিন্তু আমাদের আশেপাশে এই ইট পাথরের নগরের অলিতে গলিতে কিংবা পাড়া গ্রামের মহল্লায় মহল্লায় আরো শত সহস্র অহনার বসবাস। এই লড়াই বর্তমানে শুধু ন্যায় বিচার আদায়ের লড়াই নয়, এই লড়াই আমাদের আত্মশুদ্ধির, জাতির কুলসিত অধার দূর করার দায়িত্ব এই প্রজন্মের। আমরাই দেশের মেরুদণ্ড, আমরাই ভবিষ্যৎ। ছোটবেলায় কবিতায় সবাই পড়েছি, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। স্মরণে রয়েছে নিশ্চয়ই। এবার সেই জাগরণের মুহূর্ত। অহনা আপন আত্মত্যাগের মাধ্যমে যে বিদ্রোহের স্ফুলিঙ্গের সূত্রপাত ঘটিয়ে দিয়ে গিয়েছে তা দাবানলের রূপান্তর করার দায়িত্ব আমার, তোমার, আমাদের সকলের। নীরবতা। এক মুহূর্ত অপেক্ষা করলো রোজা, অতঃপর বলল, ভয় করছো ভাইরা আমার? লড়তে পারবে না বোনের সম্ভ্রমের তরে? ভেবে দেখো, তোমাদেরও ঘরে একটি বোন রয়েছে। কি তার ভবিষ্যৎ? যারা পিতা রয়েছেন, আপনাদের নিশ্চয়ই স্ত্রী কিংবা কন্যা রয়েছে, তাদেরই বা ভবিষ্যৎ কি? আমার নিজেরও স্বামী আছে যে প্রতিটা মুহূর্তে শুধুমাত্র একটাই ভয় পায়, আমার যদি কিছু হয়ে যায়। আমি তাকে কোনো ভরসা দিতে পারি না, কারণ আমি অবহিত। আমার নিজেরও নিরাপত্তা নেই, যে কোনো মুহূর্তে বলিদান হতে পারি লালসার বর্বরতার। কিন্তু তবুও কি নিশ্চুপ রইব? বিবেক আছে আমার। এই বিবেক যে শান্তি দেয়। বোনেরা আমার, তোমাদের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব তোমাদেরই, কেউ গড়ে দেবে না। এই মুহূর্ত নিজের চার দেয়ালের মাঝে বন্দি করে অশ্রুপাতের মুহূর্ত নয়, বরং বিনাশিনী হয়ে দুঃসাহসের ডানায় চেপে নিজের অধিকার হাসিল করে নেয়ার। কি ভেবেছ সম অধিকারের কথা বলছি? নিজের নিরাপত্তার অধিকার আদায় করে নাও। রাষ্ট্র এবং আইন যা তোমাকে প্রদান করতে বাধ্য। রোজা থামতেই মুহুমুহুর স্লোগান এবং তালে তালে করতালিতে ধ্বনিত উদ্দীপিত হয়ে উঠল সমগ্র চত্বর। বনের রক্ত মূল্য আদায় করে ছাড়বো গুড়িয়ে দিয়ে লৌহ বেড়া, এগিয়ে যাও অহনারা। ক্রমশ বিস্তৃত লাভ করলো প্রতিধ্বনি। এ যেন গণসমুদ্রের হুঙ্কার। এক ফোঁটা আবেগাশ্রু নিগৃহীত হলো রোজার নয়ন বেয়ে। খুব দ্রুত নিজেকে নিয়ন্ত্রণ করলো, আরেক দফায় প্রশ্বাস টেনে কঠোর অথচ প্রশান্ত কণ্ঠে ঘোষণা করল, কালোর মিছিলের ন্যায় আমাদের পরবর্তী কর্মসূচি আলোর মিছিল। আগামীকাল ঠিক গোধূলি লগ্নে যখন ধরিত্রীকে অমানিসায় ছেয়ে বিদায় নেবে দিবাকর, তখন আলোর রোশনাই নিয়ে আমরা হাজির হব এই প্রাঙ্গণে। শিক্ষার্থী হোক কিংবা সাধারণ জনতা, নাগরিক মাত্র এই মিছিলে অংশ নিতে কোনো বাধা নেই। আশা করি একযোগ এই কর্মসূচিকে আমরা সফলতা দান করব। তার পূর্বে সকালে অপরাজেয় শিক্ষার্থী পরিষদের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র দপ্তরে যাবে স্বাক্ষরলিপি প্রদান করতে। অহনা হত্যার মূল আসামি পলাতক জিশান আহসান এবং তার অনুচরদের অতি সত্বর গ্রেফতার। ধুম! গগনবিদারী এক প্রকম্পন জাগানিয়া শব্দে রোজার বাক্য অসমাপ্ত রইল। এক লহমায় সম্পূর্ণ চত্বর ছেয়ে গেল বিদঘুটে কালো ধোঁয়ায়। কাছে কোথাও একের পর এক
ককটেল বিস্ফোরণ ঘটছে। মুহূর্তেই ছন্নছাড়া হয়ে পড়ল সকলে। দ্বিধান্বিত জনতা অতর্কিতে যেন নরক পদার্পণ করলো পৃথিবীতে। ঠাস ঠাস পরপর দুটি শব্দ। এরপরই দুজনকে লুচিয়ে পড়তে দেখা গেল সড়কে। পলকের ব্যবধানে রঞ্জিত হয়ে উঠল সড়ক। তাজা রক্তে উঠল আর্তনাদ এবং চিৎকার ধ্বনি। বিশৃঙ্খলা হয়ে পড়ল সকলে এক লহমায়। শান্তিপূর্ণ কর্মসূচি কয়েক সেকেন্ডের মধ্যেই রূপ নিল কুরুক্ষেত্রে। রোজা এতটাই হতবিহ্বল যে স্থির হয়ে পড়ল, সম্পূর্ণ উদ্ভ্রান্ত হয়ে সকলকে দেখতে লাগলো। তা অন্তর তার হুহু করে উঠল। ম্যাম, পেছন থেকে তার কাজ চেপে ধরল কেউ অতি দ্রুত, সামনে ঝুঁকিয়ে দিল। রোজা অনুভব করলো একদম তার মাথার উপর দিয়ে বয়ে গিয়েছে একটি বুলেট। কোথায় বিদ্ধ হলো তা দেখার সুযোগ হলো না। হতভম্ব হয়ে সাইতে আবিষ্কার করলো হাবিবকে তার কাছাকাছি অবস্থান করছে সে ভিড়ের মাঝে। দ্রুত ম্যাম, আমাদের এক্ষুনি এই স্থান ত্যাগ করতে হবে। না। বিপরীতে হুঙ্কার দিয়ে উঠল রোজা। হাবিব সম্পূর্ণ অপ্রস্তুত হয়ে পড়ল। রোজার অভাব জুড়ে ভীতির সামান্যতম চিহ্ননি নয়ন জুড়ে রয়েছে প্রজ্বলিত অগ্নিশিখা। না, আমার ভাই বোনদের রেখে আমি কোথাও যাব না। ম্যাম, আপনাকে জোর করতে বাধ্য করবেন না। রোজা কর্ণপাত চুকু করলো না। হ্যান্ড মাইক ফেলে এক লাফে নেমে পড়লো। চারিপাশে তাকালো। অনির্বাণকে নজরে পড়লো সর্বপ্রথম। পলায়নের রেশ মাত্র নেই হাতে তার তখনও ক্যামেরা। মাথা নুয়ে সড়কের দিকে ঝুঁকে সে অতি ঝুঁকি নিয়ে ভিডিও ধারণ করে রেখেছে, বজায় রেখেছে ভিডিও করা। অপরদিকে অভিষেক এবং সাবিয়াকে দেখা গেল একদল লাঠিয়াল বাহিনী তাদের তাড়া করছে। একজনের হাতে অধ্যত্ত অস্ত্র। ভয় অনুভূত হলো না রোজার, বরং তীব্র এক আক্রোশ জেগে বসল সমস্ত অস্তিত্ব জুড়ে। অন্তরে এক রক্তপিপাসু বাসনা জাগ্রত হয়েছে, যেন ক্ষণিকের জন্য নিজেকে মানবীয় নয় বরং দানবী মনে হলো তার। হাবিব কোনো প্রকার হস্তক্ষেপ করল না। পূর্বের সড়কে পড়ে থাকা প্ল্যাকার্ড তুলে নিল। এক পর্যায়ে পায়ে চেপে ধরে জোরে টেনে উন্মুক্ত করলো লম্বা দেহের লোহার রডখানি। অতঃপর ছুটে গেল সাবিহাকে পাকড়াও করা লোকটির মাথা বরাবর পিছন থেকে সজোরে আঘাত হানলো। ধরাশায়ী হয়ে সে সড়কে লুচিয়ে পড়ল। রোজা আপু হুড়মুড় করে রোজাকে জড়িয়ে ধরলো বেঁচে, কিন্তু তাকে আবেগ প্রকাশে সময় দিল না রোজা। ঝাঁকে বলল, তোমার প্ল্যাকার্ড কোথায়? ওটা লাঠি বের করে নাও। মাথা দুলিয়ে দ্রুত প্ল্যাকার্ড তুলে নিল সাবিহা। অদূরে মালিহা একজনের নিকট হতে দৌড়াতে ব্যস্ত। রোজা নিজের জিন্সের পকেট হাত গুজল, সঙ্গে রাখা টিজারখানি বের করে দ্রুত ছুড়ে দিল তার দিকে। ক্রিকেট খেলায় পারদর্শী মালিহার ক্যাচ ধরতে বিন্দুমাত্র অসুবিধা হলো না। ট্রিজার বাঘরে ধরে সে তা চালু করে চেপে ধরল আক্রমণকারী ঘাড় বরাবর। তড়িৎ খেলে গেল শরীরে, ধরাশায়ী হলো সেই সড়কে। অভিষেক একপাশে গুলিবিদ্ধ একজনকে টেনে কাঁধে তুলছে, হন্য হয়ে চারিপাশে তাকাচ্ছে আশায়। রোজা এবং সাবিহা দৌড়ে গেল। সব বাহনের মালিক। গোলাগুলি আরম্ভ হতে চম্পট দিয়েছে। রিস্কা ধরলো তারা একটি, কিন্তু রিক্সাওয়ালার রাজি নয়। প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে সাবিহা বলেই বসলো তাকে, কাপুরুষ। কিন্তু তাও এই নিজের জীবনের লাইগা সবাই কাপুরুষ। রিক্সাওয়ালা জানিয়ে দ্রুত পগার পার হয়ে গেল। ঠিক ওই মুহূর্তেই যেন দেবদূতের মতন আগমন ঘটল এক সিএনজি চালকের। দ্রুত সে দরজা খুলে দিল। দেরি করল না অভিযোগ সিএনজিতে তুলে দিল আহত ছেলেটিকে। তার বন্ধুরাও ভেতরে চেপে বসল। দ্রুতগতিতে তা ত্যাগ করলো স্থান থেকে। একে একে চারিপাশে আহতদের সহযোগিতা করতে ছুটল তারা। ক্রমান্বয়ে বেড়ে চলেছে রক্তের মাত্রা। দূর হতে পুলিশের গাড়ির সাইরেন আওয়াজ ভেসে আসছে। অস্থিরতা ভর করলো রোজার মাঝে। অতিশয় আশঙ্কা ঘিরে ধরলো তাকে। বর্তমানে, অতীত কিংবা ভবিষ্যতের ভাবার বিন্দুমাত্র সময় নেই। কি হচ্ছে, কেন হচ্ছে তাও উদ্ঘাটনের সুযোগ নেই। শুধু যে কোনো মূল্যে পরিত্রাণ পেতে হবে। ধীরে ধীরে সড়কে ছড়িয়ে পড়া রক্তগঙ্গা রোজার চিত্ত টলিয়ে দিতে আরম্ভ করলো। আর সহ্য করা সম্ভব হচ্ছে না। চারিদিকে শুধু আগুন, বিষাদ, হাহাকার, আর্তনাদ, সাহায্যের আবেদন। কতজনের কাছে যাওয়া সম্ভব? এই কি তবে সংগ্রাম? এই কি তবে নেতৃত্ব? এই ক্ষমতার ভার যে অসহনীয়। টিকতে পারছে না রোজা ছেলে মেয়েগুলোর অবস্থা পর্যবেক্ষণ করে। সেখানে ক্ষমতাশীলরা কিভাবে সমর্থ আপন জনগণের বুক ঝাঁচড়া করে শোষণ চালাতে? বিবেক নড়ে না, অন্তর কাঁদে না তাদের।
হাবিব রোজাকে রক্ষার প্রচেষ্টা করে চলেছে। ইতিমধ্যে জন চারেকের সঙ্গে লড়াইয়ের সে কিছুটা আহত হয়েছে। যদিও তার নিকট অস্ত্র আছে, তথাপি তা ব্যবহার করা সম্ভব নয়। তাহলে এই সম্পূর্ণ আন্দোলন প্রশ্নবিদ্ধ হবে। রোজার নির্দেশ, তাই অস্ত্রের বিপরীতে অস্ত্র ব্যবহার চলবে না। অপর পক্ষকে বিন্দুমাত্র সুযোগ দিতে নারাজ সে। পুলিশের বেশ কত গাড়ি এসে পৌঁছালো, হয়তো কুরুক্ষেত্রে অবসান ঘটবে এই আশায় ভেঙে চুরমার হয়ে গেল তাদের ব্যারিকেডের স্থাপনায়। ওদিকে পলায়নের পথ বন্ধ, শুধুমাত্র একটি দিকেই খোলা রয়েছে। আক্রমণকারীদের আটক করার পরিবর্তে পুলিশের পক্ষ থেকে টিয়ারশেল নিক্ষিপ্ত হতে আরম্ভ করলো, যা পরিস্থিতি দ্বিগুণ ভয়াবহ করে তুলল। এই অনাচার আল্লাহ সহ্য করবে না। নরপশুর দল। চারিপাশ থেকে অভিসম্পাদ ভেসে আসলো। এই সব কিছুর মাঝারে দাঁড়িয়ে রোজার নিজেকে অনুভূত হলো কুলহারা প্রতীকের মতন। দৃষ্টির সম্মুখে তার শুধু বিভীষিকা। আপু, রোয়া আপু। নিকট থেকে ভেসে আসা মালিহার কণ্ঠস্বরও রোজার কানে ঠেকলো সুদূর নিশির ডাকের ন্যায়। চট করে ঘুরে তাকালো। পুলিশের ব্যারিকেডের ওপাশে পড়ে গিয়েছিল সে। বাধা না মেনে সেটা টপকে ছুটে আসছে ভগ্নপ্রায় শরীর, আর তার আহত হয়েছে। দ্রুত ছুটল রোজা মেয়েটিকে ধরার উদ্দেশ্য। অতঃপর তার চোখের সামনেই মালিহার শরীর ছটকা খেয়ে উঠল। হঠাৎ স্থির হয়ে গেল তার পদক্ষেপ। প্রসারিত দৃষ্টি মেলে রোজা লক্ষ্য করলো তার উদর ফুঁড়ে বেরিয়ে আসা রক্তের ফোয়ারা। না। আত্মচিৎকারে প্রকম্পিত হলো ধরিত্রী। মুখ থুবড়ে পড়ল মালিহা সড়কে। তাজা রক্তর থকথকে পাশের প্লাকাজখানি রঞ্জিত হলো। ছুটল রোজা আর টিয়ার শেলের ঝাঁজ উপেক্ষা করে রীতিমতো ঝাঁপিয়ে পড়ল মালিহার উদ্দেশ্যে। এই মেয়ে, এই মালিহা। উত্তর নেই। কোলে তার মাথাটি তুলে ধরতে গল গল করে মুখ থেকে রক্ত বেরিয়ে এলো। তার কাশতে থাকলো সামনে। থমকে গেল রোজার স্পন্দন। দৃষ্টির সামনে যেন তার ভয়ঙ্করতম দুঃস্বপ্ন রচিত হয়েছে। অত অদূরে থেকে ছুটে এলো সাবিহা এবং অনির্বাণ। এহেন দৃশ্য যদিও হৃদয় বিদারক, তবুও রেকর্ডিং থামালো না সাংবাদিক এই নিষ্ঠুরতা জাহির প্রয়োজন। মালিহাকে আঁকড়ে ধরল সাবিহা। এই মালিহা, কি রে? এই দেখ, আমি তোর সাবিহা হবো। মালিহা। কোনো জবাব নেই। উত্তেজিত নিঃশ্বাস প্রশ্বাস ফেলতে ফেলতে উদ্ভ্রান্ত দৃষ্টিতে চেয়ে থাকলো মালিহা। সম্ভব হলো না রোজার পক্ষে। ঠিক পুলিশের ব্যারিকেডের ওপাশে দণ্ডায়মান পিস্তল ধরা লোকটি এখনো কয়েক কদম দূরে। পুলিশ কিচ্ছু করছে না। দুই পায়ে লাফিয়ে উঠল রোজা। তেজস্বী বাঘিনীর ন্যায় ছুটে গেল ব্যারিকেডের দিকে। তার এমন অতর্কিত পদক্ষেপে হতবিহ্বল সকলে। পুলিশ কিছু করবে কি না বুঝতে পারছে না। তাদের আক্রমণ করার নির্দেশ নেই। পুলিশের হাতে কিচ্ছু হলে সরকারের উপর চাপ তৈরি হবে। এক লাফে ব্যারিকেড চপকাল রোজা। লোকটির দিকে ছুটতে গেল সে। এতটাই হতবিহ্বল যে প্রতিক্রিয়া করার সুযোগ হলো না। এর পূর্বেই রোজা ঝাঁপিয়ে পড়লো তার উপর, আশ্রে ফেললো মেঝেতে, নখের চেপে ধরলো কৃপাদেশ। অমানুষ। পিস্তলটি তার ঠিকরে গেল দূরে। ছটফট করতে থাকলো। জীবনে প্রথম এক মেয়ে মানুষের অতি মানবীয় প্রকারের শক্তির সঙ্গে পেরে উঠছে না সে। এ আদতে কোনো মেয়ে নাকি ছদ্মবেশী পড়া শক্তি? তাকে বেকায়দায় দেখে দুজন পুলিশ সদস্য এগোলো। জোর করে রোজাকে টেনে সরিয়ে আনতে গেলে কিন্তু গর্জন করে উঠল রোজা। খবরদার, এই জানোয়ার গুলি করার সময় যখন বাধা দেয়নি, তখন একে খতম করার সময়ও বাধা সাধবেন না। ক্ষমতার সামনে বিকিয়ে যাও কুকুরের দল। এক পুলিশ সদস্যের বন্দুক টেনে নিল রোজা, তবে গুলি চালালো না। সেটার শক্ত প্রান্ত ব্যবহার করে একের পর এক আঘাত থামতে থাকলো মাটিতে পড়ে থাকা কাতরাতে থাকা লোকটির উপর। রক্তাক্ত করে ক্ষান্ত হলো না তার অচিত্র হৃদয়। পুলিশ কয়েকজন এগোলো আবারও, কিন্তু দ্রুত পৌঁছানোর হাবিবের বাধায় সম্ভব হলো না। বুক চিতিয়ে সে দাঁড়ালো রোজা এবং পুলিশ বাহিনীর মাঝে। এমন এক হুমকি তার দৃষ্টিতে প্রদর্শিত হলো যে পুলিশ সদস্যগণ সম্পূর্ণ বেকায়দায় পড়ে গেল। নিজের তিক্ত মিটিয়ে তবেই ক্ষান্ত দিল রোজা। রক্তস্নাত বন্দুকটি ছুঁড়ে ফেললো পুলিশের পদক্ষেপে। লোকটি আদত বেঁচে আছে নাকি গত হয়েছে তা জানার বিন্দুমাত্র আগ্রহ হলো না তার। ছুটে গেল আবার মালিহার উদ্দেশ্যে। ততক্ষণে অভিষেক এসে পৌঁছেছে। মালিহার জ্ঞান আছে তখনও। রোজা নিজের স্কার্ফ খুলে নিয়ে দ্রুত তার পেটের ক্ষতস্থানে চেপে ধরল। অত্যন্ত উদ্বিগ্ন কণ্ঠে অভিষেক জানালো, আপু, আমাদের কাউকে সরকারি হসপিটালে চিকিৎসা দিচ্ছেন, সব বন্ধ করে রেখেছে। একজন ইতিমধ্যে মারা গিয়েছে। ডুকরি কেঁদে উঠল রোজা।
এতক্ষণে যেন তার চেপে রাখা সকল অনুভূতির পাহাড় গুড়িয়ে গিয়েছে। তাকে আঁকড়ে ধরল সাবিহা। কি করব আমরা এখন আপু? আমার বান্ধবী মাত্রই বলল আমরা যেন ঢাকা মেডিকেলের দিকে না যাই। অপর আস্তিনে রাখা রোজার ফোনটা সহসা বেজে উঠল। যদি এই মুহূর্তে রিসিভ করা দুষ্কর, তবু স্ক্রিনে আরিয়ানের নাম্বার লক্ষ্য করে সে তুলল। ওপাশ থেকে আরিয়ানের কণ্ঠস্বর দ্রুত জানালো, রোজা আপু, তুমি আহতদের সবাইকে হেলথ প্লাস হসপিটালে নিয়ে আসতে বলো। এখানে সবাইকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার দায়িত্ব আমার। পাপার সঙ্গে কথা হয়ে গিয়েছে, চিন্তা নেই। আর কোনো কোনো হাসপাতালে ব্যবস্থা করা যায়, তা দেখছি আমি। ধন্যবাদ ভাই। এতটুকুই উচ্চারণ করা সম্ভব হলো রোজার পক্ষে। মালিহাকে অতি দ্রুত সত্তর পাজা কুলে তুলে নিল অভিষেক। আশেপাশে একটিও যানবাহন নজরে আসছে না। দ্রুত দূরে একটি ভ্যান দেখা গেল, চালক দ্রুতই চলে যাচ্ছিল, কিন্তু দৌড়ে তাকে পাকড়াও করল রোজা। মামা প্লিজ, মামা আমাদের বন্ধুকে খুব জরুরি। সরেন সরেন, যাইতে দিন আমাকে দেখি। আপনি কি মানুষ? চিৎকার করে উঠল সাবিহা। আপনার বাসায় স্ত্রী নেই, সন্তান নেই, পরিবার নেই? আজ যদি আপনার মেয়ে আহত হয়ে রাস্তায় পড়ে থাকতো, তখন এভাবে পাষাণের মতো চলে যেতে পারতেন? ভ্যান চালক কিছুটা দ্বিধান্বিত হলো, চেয়ে দেখলো অভিষেকের কোলে রক্তাক্ত মালিহাকে। তার নয়নে স্পষ্ট অশ্রু দেখা গেল। তারপর বলল, ওঠেন জলদি, তবে আমার পায়ে একটু সমস্যা আছে, তাড়াতাড়ি চালাতেই পারবো না। ধন্যবাদ মামা, দরকার নেই, আপনি উঠে বসুন, আমি চালাচ্ছি ভ্যান। ডিমোট করার সময় পাওয়াও গেল না। ভ্যানে চালক এবং সাবিহা উঠে বসলো মালিহাকে নিয়ে। অপরদিকে অভিষেক সিটে বসে দ্রুত প্যাটল ধরল। গো আপু, আসো। তাদেরকে হতভম্ব করে দিয়ে রোজা নিঃশব্দে মাথা নাড়ল। এক নজর মালিহাকে দেখে ঝুঁকে পড়ল, কপালে স্নেহের চুমু এঁকে দিল। সুস্থ থেকো বোন আমার, তোমরাও সাবধানে থেকো। এতটুকুই। কেউ প্রতিবাদ জানানোর পূর্বে রোজা ছুটে কুরুক্ষেত্রের ধোঁয়াশার মাঝে আড়াল হয়ে গেল। সেক্ষেত্রে দৃষ্টিপাত করার সময় পর্যন্ত পাওয়ার সম্ভব হলো না। দ্রুত এগিয়ে গেল অভিষেক, পেছনে হতভম্ব সাবিহা। উভয়ের নয়ন ঝাপসা করে বইতে থাকলো অশ্রুধারা। বর্তমান হাঁটু গেড়ে সড়কে বসে আছে আসমান। এক হাতে আঁকড়ে ধরে রেখেছে রোজার রঞ্জিত স্কার্ফ কানে। ক্রমশ তাতে শক্তভাবে চেপে বসছে তার আঙ্গুল। কেমন অদ্ভুত অনুভূত হচ্ছে অন্তরে। শূন্যতা, ভীতি, আশঙ্কা, অনুশোচনা কিংবা অপরাধ বোধ, আসলে কোনটা ঠিক ঠাউর করা সম্ভব হলো না। সকল অনুভূতির স্রোতকে ছাপিয়ে গেল ক্রোধের জলোচ্ছ্বাস। এক লহমায় বিলীন ঘটল তার অশ্রুরেখার। ওই কৃষ্ণগহ্বর ছেয়ে গেল হিমশীতল আবরণে, যাতে প্রতিফলিত হলো দাউ দাউ জ্বলন্ত অগ্নিশিখা। আজ সকল শৃঙ্খল যেন গুড়িয়ে গিয়েছে। তার অভ্যন্তরের পিশাচখানি জাগ্রত হয়েছে। উন্মুক্ত নিত্য তার আহ্বান জানাচ্ছে ধ্বংসকে। রক্ত চাই, রক্তের বিনিময়ে রক্ত চাই, নিষ্ঠুরতার বিনিময়ে বিভীষিকা। উঠল আসমান, উল্টো ঘুরে ধীর পায়ে এগুলো হাঁটতে আরম্ভ করলো একদম কুরুক্ষেত্রের কেন্দ্র বরাবর। আশেপাশে চলা দক্ষ যজ্ঞে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই তার। অতি সুস্থির তার চলন। অভাব জুড়ে আমানিশার আবহ। দৌড়ে এলো দুজন ছেলে মেয়ে, তার পেছনে আশ্রয় নিল। মেয়েটি একটি হাত আঁকড়ে ধরে অশ্রুসিক্ত আবেদন জানালো, আমাদের বাঁচান ভাইয়া। চেয়ে থাকলো আসমান, একদম স্থির। বিপরীত প্রান্ত থেকে ছুটে আসছে তিনজন। মেয়েটির কবল থেকে মুক্ত করলো সে নিজের হাত। সামনে ফিরল, ক্ষিপ্র গতিতে এগোলো। একজনের গ্রীবাদেশ চেপে ধরলো, অস্ত্রে ফেললো সড়কে। হাতের স্কার্ফে পেঁচিয়ে ফেললো। তার কণ্ঠ একটি জোরলো ঝটকা, তারপর থমথমে নিঃশব্দ। অপরজন সম্পূর্ণ ভরকে গেল, কিন্তু পলায়নের সুযোগ ঘটল না তাদের ভাগ্যে। আসমানের ক্ষিপ্রতা তাদের পরাজিত করলো, লুচিয়ে ফেললো সড়কে। তারপর একের পর এক জোরালো ঘুষির আঘাতে ভেঙে চুড়ে গেল শারীরিক কাঠামো। পেছনে দাঁড়িয়ে এই ধ্বংসযজ্ঞ পর্যবেক্ষণ করে গেল ছেলে মেয়ে দুজনেই। অদ্ভুতভাবে তাদের কারো বিন্দুমাত্র ঘৃণা হলো না, বরং তৃপ্তি পেল অন্তর। উঠল আসমান। দৃশ্য লক্ষ্য করে আরো কয়েকজন যারা বিভিন্ন কোণায় লুকিয়ে ছিল, তারাও ছুটে এসে একজোট হলো। আসমান উঠল, তার সম্পূর্ণ শরীর ঘমার্ত রক্তে সিক্ত। পেছনে ফিরে তাকালো সে ছোট্ট দলটিকে লক্ষ্য করে উচ্চারণ করল, আমার পেছন পেছন অনুসরণ করো। ছেলেরা বেদের মাঝখানে দাও, তোমরা আশেপাশে থাকো। আজ্ঞা পালন করলো সকলে। আসমান একটি গলির অভ্যন্তরে ঢুকে পড়ল। লাঠিয়াল বাহিনী অপেক্ষমান ছিল। এই পথেই পলায়ন করতে চাইবে এমনটাই হিসেব ছিল তাদের, কিন্তু ছেলে মেয়েদের সঙ্গে অপর একজনকে লক্ষ্য করে থমকে গেল। সময় নষ্ট না করে তেড়ে এলো একে একে, কিন্তু তাদের প্রতিদ্বন্দ্বী যে একজন
কিলিং মেশিন, তা তাদের ধারণার অতীত। আসমানের হাতে উঠে এলো জুতোর সোলে লুকায়িত হিজেন ছোট্ট ব্লেড। প্রথমে জনের ঘাড় বরাবর, অপরজনের বুক বরাবর। ছেলেমেয়ের দল হতবিহ্বল চেয়ে থাকলো আসমানের কর্মকাণ্ড। তাদের নজর ঠেকেছে মনোমুগ্ধকর নৃত্য শৈলীর ন্যায়। পিনাস নৃত্যে মেতেছে, এক রূপকার হাতিয়ার তার একটি, রক্ত। তবুও খেদ নেই। পাপিষ্ঠদের দৃষ্টির সম্মুখে দলিত মথিত হতে অবলোকন করে অন্তর প্রশান্তি পাচ্ছে, তীব্র প্রশান্তি। একটা সময় দুঃসাহস ছড়িয়ে পড়লো তাদের মাঝেও। এগিয়ে গেল কয়েকজন। আসমানের সুবিধাই হলো, দ্রুতই সকলকে বাইরের মূল সড়কে আনতে সক্ষম হলো সে। সবাই যখন প্রাণ নিয়ে সেই কুরুক্ষেত্র থেকে ফিরে এসেছে তা বিশ্বাস করে উঠতেই পারছে না। ঠিক তখনকার দিদার সুযোগ নিয়ে আসমান আপন অমানিসার সত্তাকে আড়াল করে ফেলল। ধোঁয়াশার চাদরে ফিরে তাকিয়ে ধন্যবাদ জানানোর মতন কোনো ব্যক্তির উপস্থিতি দেখতে পেল না সংগ্রামী ছেলে মেয়েগুলো। মিখুতের ঘড়ি কাটা বর্তমানে পেরিয়েছে মাঝরাত্রির ভাগ, 2:45। তবুও জলজলে আভায় উদ্ভাসিত সমস্ত হলঘর। কঠোর নীরবতা, হিমশীতল বায়ুর শোষ আওয়াজ এবং ঘড়ির কাটার প্রদক্ষিণ ব্যতীত আর কিছুই কর্ণপাত হওয়া দায়। ডাইনিং টেবিল বসে আছেন বিলাল, একটি হাত কপালে ঠেকানো, তার কাঁধে হাত রেখে সুস্থির দণ্ডায়মান চারুলতা। সিঁড়ির ধাপের উপর মাথা নুয়ে অবস্থান করছে নিহাত। সকলের দৃষ্টি জুড়ে শূন্যতা, কেউই নীরবতা ভঙ্গ করে যেন কোনো কিছু উচ্চারণ করতেই নারাজ। দৃষ্টি তাদের আবদ্ধ সোফায় শির দ্বারা টান টান করে পাথরের ভাস্কর্যের ন্যায় বসা আসমানের উপর। ইন্ডিগো বর্ণের শার্ট, তার ছোপ ছোপ শুষ্ক রক্তের দাগে পরিপূর্ণ, বিধ্বস্ত মলিন এক অবয়ব। একটি হাতে শক্তভাবে ধরে রাখা রক্তাভ স্কার্ফ, আঙুলের ভাঁজে ভাঁজে ক্ষত স্পষ্ট। দৃষ্টি হিমশীতল, সামান্যতম নড়চড় নেই অঙ্গ প্রত্যঙ্গে। নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে কিনা তাও বোঝা সম্ভবপর নয়। একটি মাত্র বাক্য বিনিময় করেনি সে কারো সাথে এখনো পর্যন্ত। ওই একই ভঙ্গিমাতে বসে আছে গত 2 ঘন্টা পূর্বে বাড়ি ফেরার পর থেকে। আর টিকতে পারল না নিহাত, লাফিয়ে উঠল। আমি আবারও ফুলটুসিকে খুঁজতে যাচ্ছি। এই নিয়ে কথাটা সে 5বার বলল এবং প্রতিবারই ব্যর্থ হয়ে ফিরে এসেছে ঘন্টা খানিকের মাঝে। হাবিব, রোজা, কারোর সঙ্গে কোনো যোগাযোগ সম্ভব হচ্ছে না। কেন গেলাম না আমি ওর সাথে আজ? রাগে দুঃখে চারুলতার টেবিলে আঘাত হানলো বিলাল, তার হাত টেনে মুঠোয় পুরে শান্ত কণ্ঠে জানালো, আমার বিশ্বাস মামনি ঠিক ফিরে আসবে। ও কি আদেও ঠিক আছে? আছে, আমার মন বলছে ও ঠিক আছে। ও জানে ও একটা পরিবার রয়েছে, তাদের কাছে ফিরতে হবে ওকে। কথার বরখেলাপ কোনোদিনও করবে না আমার মামনি। বেলালের কথা আসমানের আঙুল ক্রমশ চেপে বসলো স্কার্ফে। নিহাত মাথা ঝাঁকালো। তবুও রোজাকে খুঁজে পেতে যদি এই পুরো শহরে শেষ করে ফেলতে হয় তবে। ধন্যবাদ নিহাত, কিন্তু আমি ঠিক আছি। কটটি কর্ণগোচর হতেই সকলে শটান ঘুরে গেল প্রবেশের পথের দিকে। শান্ত পদক্ষেপে ভিতরে এলো রোজা, পেছন পেছন হাবিব। উভয়ের শারীরিক অবয়ব বিধ্বস্ত প্রায়। রোজার মুখ জুড়ে কাটাছেঁড়ার দাগ, পরিধানের টি শার্ট এবং কার্ডিগান আদতে কোনো বর্ণের রক্তের ছোপে বুঝা ওঠা দুষ্কর। দৃষ্টি তার অত্যন্ত শীতল, ক্ষীণ, এক হতাশা খচিত তাতে। বেলাল রেমান উঠলেন। মামনি, এতক্ষণ কোথায় ছিলে তুমি? তোমাদের চিন্তায় আমার সকালে কতটা দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলাম জানো? যোগাযোগ সম্ভব হচ্ছিল না। আসমান নিহাদ খুঁজে খুঁজে হয়রান, পুলিশও কিছু বলতে পারছে না। দুঃখিত বাবা। একটি নিঃশ্বাস ফেলল রোজা। মালিহার দাফন পর্যন্ত ওর পরিবারের সঙ্গে ছিলাম। রোজার কণ্ঠ অত্যন্ত শুষ্ক শোনালো। মালিহা নামটা চারুলতার জানা, সে যে কয়দিন আন্দোলনে গিয়েছে তখন পরিচয় হয়েছে। মালিহা অপরাজের শিক্ষার্থী পরিষদের নেতৃত্বস্থানীয় সদস্য। ওই মেয়েটা আর নেই? শহীদ হয়েছে ন্যায় অন্যায়ের লড়াই। রোজার কণ্ঠে এর পূর্বে এতটা অনুভূতিহীনতা কেউ উপলব্ধি করেনি। মেয়েটি সর্বদাই আবেগ প্রবণ, সেখানে আজ সে নিজের সহযোদ্ধার মৃত্যুর কথা এভাবে উচ্চারণ করতে সক্ষম হচ্ছে। বিষয়টি যথেষ্ট চিন্তাজনক। রোজা মানসিক আঘাত পেয়েছে প্রচণ্ড। কেউ আপন জায়গা থেকে নড়তে পারলো না। এর আগেই উঠে দাঁড়ালো আসমান। এতক্ষণ পরে তাকে নড়চড় করতে লক্ষ্য করে সবাই খানিক বিহ্বল হলো। আশেপাশে কোনো নজর না দিয়ে আসমান এগুলো এক পা
হেঁটে নয়, দৌড়ে দীর্ঘ কয়েক পদক্ষেপে সে রীতিমতো বিদ্যুৎ গতিতে পৌঁছলো রোজার নিকট। অতঃপর বলিষ্ঠ দুবাহুর মাঝে টেনে নিল তাকে, বক্ষের আলিঙ্গনে চেপে ধরলো জোরালোভাবে। মাথার পেছনে হাত রেখে কাঁধে মুখ গুজল। তার দৃশ্যমান অশ্রুপাত কারো দৃষ্টি এড়ালো না। সরি, ফরগিভ মি। আমি একজন জঘন্য স্বামী। আসমানের কণ্ঠে এর পূর্বে এতটা কম্পিত হতে কেউ শুনেছে কিনা ঠিক স্মরণ করতে পারল না উপস্থিত কেউই। তার অশ্রু বিসর্জন এবং শঙ্কিত অবয়ব রোজার শীতলতার দেয়ালকে যেন ভেঙেই ফেল। পাল্টা আঁকড়ে ধরল সে আসমানকে। এবার বাধা মানল না বহুক্ষণ যাবৎ আবদ্ধ রাখা তার অশ্রু বন্যা। আসমানের মাঝে নিজেকে বিলিয়ে সশব্দে কাঁদতে থাকলো রোজা। আমি ঠিক আছি, সুস্থ আছি আসমান। কান্নার দমকের মাঝে বললেও ক্রন্দনে ছেদ পড়ল না। সকল অনুভূতি তোর ভাসিয়ে নিল যেন তাদের। দুর্বল হয়ে পড়ল শরীর। সারাদিনের অত্যাচার আর নেওয়া সম্ভব হচ্ছে না। তাকে আগলে নিয়ে মেঝেতেই বসে পড়ল আসমান। এক মুহূর্তের জন্য একে অপরের আলিঙ্গন হতে মুক্ত হলো না। ওই অবস্থায় কাঁদতে থাকলো। আসমানের পক্ষে আর কোনো কিছু উচ্চারণ সম্ভব হলো না। শুধু চেপে ধরে রাখলো সে জ্যোৎস্নাকে নিচের মাঝে। দৃশ্যটির দিকে তাকিয়ে কেউই নিজেদের চোখের পানি আর ধরে রাখতে পারল না। এক ঘন কালো আধার রাত্রি নেমেছে সমস্ত নগর জুড়ে। আজ এই ব্যস্ততম নগরীও যেন ধারণ করেছে নিস্তব্ধতা পুরীর প্রতিরূপ। প্রাণকেন্দ্র দোয়েল চত্বরে দগদগে ঘা যেন সবটুকু প্রফুল্লতা শুষে নিয়েছে নগরবাসীর অন্তর পরিপূর্ণ হারানোর বেদনায়, ভীতির আতঙ্কে। শান্তির দেখা নেই কোথাও। আজকের সহিংসতায় ঝরে গিয়েছে তিনটে তাজা প্রাণ। যদিও অনির্বাণ আহমেদের দূরদর্শিতা সম্পন্ন রিপোর্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে প্রকাশিত না হতো তাহলে হয়তো এই অখ্যান অজানাই রয়ে যেত সকলের। কেমন এক স্থবিরতা চারিদিকে। অনুভূতি শূন্য হয়ে পড়েছে সকলে। অভিভাবকগণ হারানোর ভয় পুনরায় তাদের সন্তানদের রাজপথে নামতে দিতে নারাজ। এই যেন আন্দোলনের সমাপ্তি। নিজেদের সত্যিকার রূপ প্রদর্শন করে ক্ষমতা দাপটে দমিত করার চেষ্টা চলছে এক নবজাগরণকে, এবং প্রতিপক্ষ অনেকাংশে সফল হয়েছে। সরকার আজকের ঘটনায় দায় বিরোধী দলের উপর চাপিয়ে উপযুক্ত তদন্তের আশ্বাস দিয়ে দায় সেরেছে। হতাহতের পরিবারদের আর্থিক সাহায্যের প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু অর্থ কি ফিরিয়ে আনবে মালিহাকে, চাকরিজীবী রাজিয়া খাতুনকে, কিংবা নাম না জানা পথ শিশুটিকে? তাদের জীবনের দায়ভার কে নেবে? অর্থই কি সকল সমস্যার সমাধান? এই নগর আজ উত্তরহীন। ক্ষমতার প্রভাবে কুলু পিটেছে প্রত্যেকের মুখে, দুয়ার বন্ধ হয়েছে প্রত্যেক ঘরের। জোরপূর্বক সবকিছুকে স্বাভাবিক দেখানোর প্রচেষ্টা। এই নোংরা ক্ষমতার দ্বন্দ্বের যেন অমোঘ পরিণতি। সম্ভব নয় ন্যায় বিচার আদায়, হাল ছেড়ে দাও। রাত 3:32। সম্পূর্ণ কক্ষ জুড়ে শীতলতার আবহ। খোলা বারান্দায় বেয়ে বয়ে চলা হিম প্রবাহ শোষণ করে নিয়েছে যেন সবটুকু উৎফুল্লতা। ঘোর আমাবস্যার ঘুটঘুটে অমানিসা আচ্ছাদিত ধরিত্রীর সামান্য রশ্মির উৎস নেই কোথাও। শূন্যতার অনুভব চারিদিকে। বিছানায় মুখোমুখি বসা দুই অস্তিত্ব, চাঁদ এবং তার জ্যোৎস্না। আসমানের হাতের আঙ্গুলের প্রান্ত জুড়ে ব্যান্ডেজ পেঁচিয়ে দিচ্ছে রোজা। অপর হাতে তার কাঁধের অংশে আলতো ছোঁয়ায় ওষুধের প্রলেপ দিতে ব্যস্ত আসমান। একে অপর আঘাত মোচনের সময় ব্যয়ে নারাজ উভয়ে। ব্যান্ডেজ সমাপ্ত হতেই অতর্কিতে ডুকরে উঠল রোজা। নিঃশব্দে অশ্রুজল গড়ল তার কপল বেয়ে। আসমান তৎক্ষণাৎ তাকে টেনে নিল আরও সন্নিকটে, কোলে তুলে আঁকড়ে ধরল উভয় বাহুতে। সদ্য ব্যান্ডেজকৃত হাতটি বুলিয়ে নিল পিছে। নমনীয় কণ্ঠে বলল, কেঁদো না জ্যোৎস্না, আমি আছি। মালিহা, রক্ত, লাশ, আমি দায়ী। স্বর্ণ ছাড়াভাবে উচ্চারণ করে গেল রোজা। তাতে আসমানের সুকুঞ্চিত হল। মুখব জুড়ে ব্যথিত অভিব্যক্তি প্রকাশ পেল, আলিঙ্গনের জোর বাড়ল। তুমি দায়ী নও। আসমানের কণ্ঠ যেন গোত্তাকে ফিরে গেল রোজার কর্ণগুহুর থেকে। স্বাভাবিকভাবে চিন্তাভাবনা করার ক্ষমতা তার লোপ পেয়েছে যেন। অতল গহ্বরে নিজেকে হারিয়ে ফেলেছে। চারিপাশে শুধু লাশ এবং লাশ, এবং এক বধ্যভূমি যেন। এর কেন্দ্রবিন্দুতে সে দণ্ডায়মান, অসহায় এক অকার্যকর অস্তিত্ব। মুহুর্মুহু ভেসে আসা হাহাকার, আর্তনাদ অভিসম্পাত যেন এই দৃশ্যপটের কারিগর সে। কম্পিত হতে থাকলো রোজার সর্বাঙ্গ। সকল পলায়নের পথ যেন বন্ধ। এহেন আত্মগ্লানি থেকে কি পালানো আদৌ সম্ভব? রোজার অবস্থা লক্ষ্য করে আসমানের ভ্রুজরা
কুঞ্চন বাড়ল, অন্তর সুকঞ্চিত হয়ে এলো বেদনায়, নিজের শীতলতায়। সে প্রশান্ত করতে অক্ষম তার জ্যোৎস্নাকে, গ্লানির ভার চেপে বসেছে তার অস্তিত্ব জুড়েও। রোজা প্লিজ। শুনল না অর্ধাঙ্গিনী, তার পিছে আঁকড়ে বসলো, আঙ্গুল সমূহ স্পষ্ট অস্তিত্ব টের পাওয়া গেল তীব্র যন্ত্রণার। আসমানের কৃষ্ণগহ্বর টলটলে হলো, তবুও জোরপূর্বক বাদ সাধল অশ্রুর পথে। সে যদি ভেঙে পড়ে তাহলে রোজার মনোবল গুড়িয়ে যাবে এক নিমিষে। হাত তুলে এবার প্রেয়সীর মাথায় ঠেকালো আসমান, আলতো চাপে নিজের মাঝে চেপে মৃদু কণ্ঠে শুধল। তোমার অশ্রু জলে আমায় আর কত বিচ্ছ করবে জোৎস্না?